যে কেন্দ্র দেওয়া আছে এবং এক অক্ষকে স্পর্শ করে, এই যে পুরা কথাটা লেখা আছে, হ্যাঁ, লেখা না থেকে শুধুমাত্র চিত্রটা দেওয়া থাকতে পারে এবং বলা থাকতে পারে যে উদ্দীপকের বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। দেখো, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই বৃত্তটার কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে। বারবার বলেছি, আমরা সাধারণত যে ক্ষেত্রে কেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া থাকবে অথবা ব্যাসার্ধের মানটা দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা এই সমীকরণটা ব্যবহার করার চেষ্টা করব। হিসাব নিকাশ আমাদের একটু সুবিধা হবে। একটু স্পষ্ট করলে দেখা যাচ্ছে যে এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করেছে, বৃত্তের কেন্দ্রের কোটির মানই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। কোটির মান দেখো, এই যে লম্বা টান, উল্লম্ব টান মানে কোটির মানটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এইটার কে আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই কোটির মান। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে। সিমিলারলি আরো একটা প্রবলেম আমরা দেখিয়েছিলাম যে কোনো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, এখানে আর অঙ্কটা তুলি নাই, জাস্ট চিত্রটা দিয়েছি যে উদ্দীপকের বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। স্পষ্ট দেখতে পাচ্ছি উদ্দীপকের বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করেছে এবং তার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। বলেছি আগেই যে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা বৃত্তের সমীকরণ ধরে নিব এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার। যেহেতু বৃত্তটি এক নং বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তাই দেখো টান দিয়েছি একটা লাল কালি দিয়ে। এই টানের অর্থ হচ্ছে এইটাই বৃত্তের ব্যাসার্ধ এবং এইটা দেখো তো কেন্দ্রের স্থানাঙ্কের কিসের মান? ভুজের মান। আমরা লিখে নিয়েছি এখানে যে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তাই বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু বৃত্তের কেন্দ্রের ভুজের মান। দেখো পেয়ে গেছি আমরা কিন্তু, ঠিক আছে। যখন আমরা ব্যাসার্ধ নির্ণয় করব তখন কিন্তু শুধুমাত্র নেগেটিভ থাকুক অথবা পজিটিভ থাকুক, শুধুমাত্র আমরা পজিটিভ মানটা গ্রহণ করব। তাই আমরা এখানে একটা মডুলাস দিয়েছি। খুবই ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য, পরে অ্যাডমিশন টেস্টের জন্য খুবই একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং এটা নৈবার থেকেও কিন্তু আসতে পারে। আমরা পড়াশোনা যে করছি, এই পড়াশোনাটা একটু মানে টেকনিক্যালি করতে হবে। নাম্বার 1, আমাকে ভালোভাবে বুঝতে হবে, ক্যালকুলেশন অ্যাবিলিটিটা স্ট্রং করতে হবে, পাশাপাশি এগুলো খুবই ফাস্ট করার চেষ্টা করতে হবে, দ্রুত করার চেষ্টা করতে হবে ক্যালকুলেশন গুলো, যাতে করে আমাদের সময়ের মধ্যে আমরা অ্যান্সার গুলো করতে পারি। তাহলে আমরা আমাদের টার্গেটে পৌঁছতে পারবো। শুধুমাত্র পারলে হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে পারতে হবে, নির্ভুলভাবে পারতে হবে, ঠিক আছে। ওকে, কিছু প্রবলেম। হ্যাঁ, শিওর শিওর করতে পারি, অবশ্যই করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি বললাম তো কোনো সমস্যা নাই। তা আমরা চাচ্ছি কি, আমরা আর বারবার বলেছি যে দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম প্রবলেম গুলাই ব্যবহার করতে পারবো। এটাও ব্যবহার করতে পারবো, ওটাও ব্যবহার করতে পারবো। তা আমরা কোনটা ব্যবহার করব? আমরা দুইটা ব্যবহার করতে পারি এটা বলেছি। তা আমরা যেখানে একটু সুবিধা পাবো সেখানে একটু ব্যবহার করব। কেন্দ্র দেওয়া থাকলে অথবা ব্যাসার্ধের মান দেওয়া থাকলে আমরা এই এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা ব্যবহার করব। আর অন্যান্য ক্ষেত্রে আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই সূত্রটা ব্যবহার করব। তবে সকল ক্ষেত্রে সকল সূত্র ব্যবহার করে কিন্তু অঙ্ক সলভ করা যাবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা সুবিধা পাবো, কোনো কোনো ক্ষেত্রে আবার একটু ক্যালকুলেশন জটিলতার মধ্যে পড়বো, এবং কিছু কিছু ক্ষেত্রে দুইটা দ্বারাই একই রকম সুবিধা পাবো, ঠিক আছে। সো এটা নিয়ে কোনো কনফিউশনের মধ্যে থাকার কোনো কারণ নেই। উল্লেখ করে বলেছি কেন্দ্রের মান এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে, হ্যাঁ, কেন্দ্রের মান অথবা ব্যাসার্ধের মানটা দেওয়া থাকলে আমরা এটা ব্যবহার করবো, তাহলে আমাদের সুবিধা হবে হিসাব নিকাশ করতে। এবার দেখো 7 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে যে ইম্পর্টেন্ট প্রবলেম গুলো আছে তার মধ্যে 7 নাম্বার একটা প্রবলেম, ঠিক আছে। 7 নাম্বারে অনেকগুলো প্রবলেম আছে, আমরা সবগুলা দেখবো একে একে। অনেকগুলো লিখে নিয়েছি আমি, দেখা যাক কঠিন লাগে কিনা। এখানে ভালোভাবে বোঝার ব্যাপার আছে কিন্তু। পরীক্ষায় তত্ত্বীয় আকারে পড়লে কিভাবে আমরা অ্যান্সার করব, চিত্র আকারে আসলে আবার আমাদের অ্যান্সারের রকমটা একটু পাল্টে যেতে পারে চিত্রের রকমের উপর ভিত্তি করে। একটু খেয়াল করবো আমরা। একটি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং দুইটা বিন্দু দেওয়া আছে এত বিন্দুগামী। আমরা বলেছি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের 3টা জিনিস লাগবে। তো এখানে আবার 3টা জিনিস আছে, একটা হচ্ছে দুটা বিন্দু দেওয়া আছে এবং একটা শর্ত দেওয়া আছে। কি শর্ত? ওয়াই অক্ষকে স্পর্শ করে। একটু বলে নিচ্ছি, এই অঙ্কটা আমরা দুইটা সমীকরণ ব্যবহার করেই কিন্তু করতে পারি, কোনো সমস্যা কিন্তু নাই, আবার বলছি। কিন্তু যেহেতু এখানে কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কও দেওয়া নাই, বৃত্তের ব্যাসার্ধও দেওয়া নাই, তাই আমরা সাধারণ সমীকরণটা ব্যবহার করব, ঠিক আছে। আবার বলছি দুইটা ব্যবহার করলে কিন্তু কোনো সমস্যা কিন্তু নেই,
অবশ্যই নেই, ঠিক আছে। ওকে, ধরি বৃত্তের সমীকরণ, আমরা চিত্র দাগা নিচ্ছি। আমি প্রত্যেকটা অঙ্ক চিত্র আকারে দেখাতে চেয়েছি। ধরি বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। নাম্বারিং করলাম। তো চিত্রটাকে দাগা নিচ্ছি বা পরে দেখাচ্ছি, চিত্রটা পরে দেখাচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এত এত বিন্দুগামী। তো ওয়াই অক্ষকে স্পর্শ করে মানে কি, এক নং বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, স্পষ্ট করে বলে দিছে ওয়াই অক্ষকে স্পর্শ করে। আর চিত্র আকারে দেখাচ্ছি, স্পর্শ করে। অতএব এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি, ঠিক আছে, এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি। এবং দেখো আমি বসাই নি, ছোট করে নি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস এফ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0, 2 নং দিলাম। এবং এই যে 1 নম্বর 2 নম্বর বৃত্ত একই, এই 2 নং বৃত্তটা কত বিন্দুগামী, 30 এবং 70 বিন্দুগামী, 30 এবং 70 বিন্দুগামী, ঠিক আছে। তাহলে আমি বসাই যে 2 নং বৃত্তটি, 7 নম্বরে প্রায় প্রতিটা অঙ্কই একই, ভালোভাবে বুঝবা, এটা বুঝার কিন্তু ব্যাপার আছে, মানে উল্লেখযোগ্য ব্যাপার আছে এখানে। 2 নং বৃত্তটি হচ্ছে 3,0 এবং 7,0 বিন্দুগামী। এতদিন পর্যন্ত যা পড়াইছি একটা অঙ্ক কঠিন লাগার কথা না, চিত্র দাগায় দাগায় বুঝায় বুঝায় ছোট ছোট ক্লাস নিয়েছি। এত ছোট ক্লাস হয় না কিন্তু, মাত্র 35 মিনিটের ক্লাস, অর্ধেক করে ক্লাস নিয়েছি। তারপরে তোমরা বাসায় যেন প্র্যাকটিস করে, যেহেতু অনলাইনের ক্লাস, বোরিং যাতে না হও এই কারণে কিন্তু ছোট ছোট করে ক্লাস নিয়েছি, ঠিক আছে। এখন অনেক বড় হয়ে গেছে, ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু তোমাকে ফার্স্ট হতে হবে, কিন্তু সেই ফার্স্ট ইয়ারের মতো কিন্তু এখন নেই, এখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হয়ে গেছে। ওকে, আমরা বিন্দুটা বসাচ্ছি একবারে। 9 প্লাস 0 প্লাস হচ্ছে 6g প্লাস হচ্ছে 0 প্লাস হচ্ছে এফ স্কয়ার ইজ ইকুয়াল টু 0। একটু সাজায় গুজায় লিখি, 9 প্লাস 6g প্লাস এফ স্কয়ার ইজ ইকুয়াল টু 0, নাম্বারিং করলাম 3। এই বিন্দু বসাবো এবার 49 প্লাস 0 প্লাস 14g প্লাস 0 প্লাস হচ্ছে এফ স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তো এটাকে একটু ছোট করে সুন্দর করে লিখি, 49 প্লাস 14g প্লাস এফ স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আমি যে জুড়ে লিখছি এরও চাইতে জুড়ে লিখতে পারবো, কিন্তু তোমরা কমপক্ষে আমি যেভাবে লিখছি হিসাব নিকাশ করে এতটুকু জুড়ে জুড়ে লেখার চেষ্টাটা করবা কমপক্ষে। প্রথমবারে ভুল হতে পারে, দ্বিতীয়বারে ভুল হতে পারে, তৃতীয়বারে দেখবা যে ভুল হচ্ছে না, তুমি জুড়ে জুড়ে করতে পারছো, ঠিক আছে। ক্যালকুলেশন পাওয়ার, অ্যাবিলিটি এবং দ্রুততা তিনটাই কিন্তু বাড়াতে হবে। এখন আমরা দেখো এই দুটো সমীকরণ দিকে একটু লক্ষ্য করি তো, এখানেও জিআরএফ, এখানেও জিআরএফ। তো আমরা যদি বিয়োগ করে ফেলি তাহলে কিন্তু এফ স্কয়ার কেটে যাবে, শুধু জি থাকবে। 4 থেকে 3 বিয়োগ করতে পারো, 3 থেকে 4 বিয়োগ করতে পারো, তোমার ইচ্ছা। তো আমরা 4 থেকে 3 বিয়োগ করছি, 4 বিয়োগ 3। যদি মনে হয় যে নতুন করে লিখে নিয়ে বিয়োগ করবা, লিখতে পারো, অথবা যদি মনে করো না স্যার একবারে বিয়োগ করবো, করতে পারো, কোনো সমস্যা নেই। আমি একবারে করছি। এই 4 নম্বরে 49 আছে, এখানে 9 আছে, 49 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 40, লিখলাম 40। ওকে, এবার দেখো 14g থেকে 6g বাদ দিলে থাকে 8 প্লাস 8g, আর এফ স্কয়ার থেকে এফ স্কয়ার বাদ দিলে থাকে 0। তাহলে আমরা পেলাম হচ্ছে g ইজ ইকুয়াল টু -5, g এর মানটা হচ্ছে -5। এখন g এর মানটা আমি যদি একটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই তাহলে f এর মানটা পেয়ে যাব। ওকে, আমি একটা যে কোনো সমীকরণে বসাচ্ছি, 3 নম্বরে বসাচ্ছি, বসালেই হয়েছে। এই যে 3 নম্বর বসাচ্ছি, এরকম ভাবে লিখলেও হবে তোমার পরীক্ষার খাতা, যদি সময় স্বল্পতা থাকে, ঠিক আছে। আর বুয়েট রুয়েট কুয়েটে তো যত সংখ্যায় লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। 3 নাম্বার থেকে আমরা কি পাচ্ছি, 9 প্লাস 6g প্লাস এফ স্কয়ার, 9 প্লাস 6g, g এর মান হচ্ছে -5 প্লাস এফ স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা এফ স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি রে, 6 নং 54, তাই না, 6 5 30, 30 আর হচ্ছে এদিকে 9 21। অতএব এফ ইজ ইকুয়াল টু +-21। তোমাদের মানে প্রশ্ন আসতে পারে স্যার এফ এর মান +1 আসতে গেল, চিত্রটা এই জন্য আমি পরে লিখেছি। এফ আর জি এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। বসাই দিচ্ছি, আমি যদি বসাই এখানে লিখি 2 নম্বর যদি জি আর এফ এর মানটা বসাই দেই তাহলে পাচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 10x প্লাস মাইনাস 2√21y ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস এফ স্কয়ার ছিল নাকি, এফ স্কয়ারের মান কত, এই এফ এর মানটা কত পেয়েছি রে, এফ এর মান 21, একবার লিখলাম, হ্যাঁ, √+-21 এখানে
প্লাস মাইনাস 21 কে যদি স্কোয়ার করি তাহলে আমরা কিন্তু 21 পাবো। 21 ইজিক্যাল টু 0। এটা তাহলে আমরা দুইটা বৃত্তের সমীকরণ পাইছি। প্রশ্ন হচ্ছে স্যার পসিবল কিভাবে, একটু দেখাচ্ছি। প্রত্যেকটা অঙ্ক আমি চিত্র আকারে দেখানোর চেষ্টা করব, বলেছি আগেই। দেখো এই যে আমাদের একটা বৃত্ত বলেছে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং 3070 বিন্দুগামী, 3070 বিন্দুগামী। এই যেটাকে মনে করে ধরে নিলাম, মনে মনে 30, মনে করে ধরে নিলাম এটা 70, ঠিক আছে? এই দুইটা বিন্দুগামী, ওকে। আর ওয়াই অক্ষকে কিন্তু স্পর্শ করেছে, ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। যদি আমি একটু বড় করে দেখাই, অত চিত্র ভালো হবে না, ভালো হোক অথবা না হোক বোঝার চেষ্টা করো। যে মোটামুটি হয়েছে আর কি। এই যে দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করেছে এবং এটা 3070 বিন্দুগামী। আচ্ছা, বৃত্তটা কি খালি এই দিকেই স্পর্শ করতে পারে? এই দিকে কি স্পর্শ করতে পারে না 3070 বিন্দু? এটা মনে করো 30 বিন্দু এবং এটা মনে করো 70 বিন্দু। একটু আমি কিন্তু মনে করো, খেয়াল করবা কথা, উপর দিকে হতে পারে কিন্তু। প্রথমে আমি তোমার প্রশ্নে যদি এই চিত্র দেওয়া থাকতো এক্স অক্ষ ওয়াই অক্ষ, দেখো খেয়াল করবা ভালো করে বোঝার জন্য, আগে বলেছি এটা কিন্তু বোঝার ব্যাপার আছে, অনেকখানি ব্যাপার আছে, ঠিক আছে? অনেকখানি ব্যাপার আছে, ভালো করে খেয়াল করো। এই অঙ্কটা মনে করো কথাই নেই, কথাই দেওয়া আছে, যেভাবে দেওয়া সেভাবে কিন্তু আমি অঙ্কটা সলভ করে ফেলেছি। আমাদের দুইটা রেজাল্ট আসছে, দুইটা রেজাল্ট আসছে কিন্তু। এই যে একটা প্লাস মাইনাস আসছে, মানে দুইটা বৃত্ত এখানে পেয়েছি আমরা। কিন্তু যখন তোমাকে এই চিত্রটা একেবারে উল্লেখ করে বলবে, তখন কি তুমি দুইটা বৃত্তের সমীকরণ বের করতে পারবা? নো। এখানে কয়টা বৃত্ত দাগানো আছে? জাস্ট একটা বৃত্ত দাগানো আছে। তাহলে আমি কয়টা সমীকরণ বের করব? একটা বৃত্তের সমীকরণ বের করব। তাহলে স্যার কিভাবে আমি এটা আইডেন্টিফাই করব যে এই সমীকরণের মধ্য থেকে এই প্লাস যুক্ত সমীকরণটা হবে নাকি মাইনাস যুক্ত সমীকরণটা হবে? ভালো করে খেয়াল করো। এফ এর মান প্লাস মাইনাস পেয়েছি, তার মানে উপরে একটা বৃত্ত পাবো, আমি দেখাচ্ছি, এখনই দেখাবো। এখন খেয়াল করো, যখন বৃত্তের কেন্দ্র এখানে, এটা কয় নাম্বার ঘর? 4 নাম্বার ঘর। 4 নাম্বার ঘরে যেখানে কেন্দ্র দিয়েছি আমরা, কেন্দ্রের কিন্তু এক্স স্থানাঙ্কটা পজিটিভ। এই যে এক্স স্থানাঙ্ক পজিটিভ, ওয়াই স্থানাঙ্কটা কিন্তু নেগেটিভ। খেয়াল করো, কেন্দ্রের এক্স স্থানাঙ্কটা পজিটিভ, ওয়াই স্থানাঙ্কটা নেগেটিভ। খেয়াল করো, আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক কি? আমরা যে বৃত্তের সমীকরণ ব্যবহার করেছি, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0, হ্যাঁ, এইটার হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। এটা সময় নিয়ে বুঝাবো। এই যে তাহলে দেখো তো, এইখানে যদি বলি যে এই কেন্দ্রের স্থানাঙ্কের এক্স এর মান কি হবে? পজিটিভ হবে। এক্স এর মান যদি পজিটিভ হতে হয় তাহলে জি এর মান কিন্তু নেগেটিভ হতে হবে। খেয়াল করে দেখো, জি এর মান কিন্তু নেগেটিভ অবশ্যই হতে হবে, কারণ জি এর মান যদি নেগেটিভ হয় তবেই কিন্তু মাইনাস জি এর মান কিন্তু আমি পজিটিভ পাবো। এই ঘরে এক্স এর মান কিন্তু পজিটিভ, মানে এই পয়েন্টের ভুজের মান কিন্তু অবশ্যই পজিটিভ। এই পয়েন্টের ভুজের মান যদি পজিটিভ হতে হয়, কেন্দ্রের স্থানাঙ্ক যদি পজিটিভ হতে হয়, জি এর মানটা কিন্তু নেগেটিভ হতে হবে, কারণ ওই নেগেটিভ এবং এই নেগেটিভের পজিটিভ হয়ে যাবে। তাই কিন্তু পেয়েছি আমরা, দেখো জি এর মান কিন্তু -5 পেয়েছি। ওকে, তার মানে এইখানে কিন্তু জি এর মানটা আমি নেগেটিভ পেয়েছি, তার মানে এই পয়েন্টের কিন্তু ভুজের মান কিন্তু পজিটিভ হয়ে গেল। এইবার খেয়াল করো তো, এই পয়েন্টের কোটির মান কি? দেখো তো আমি লাল কালিতে লাগাই নিছি, কিন্তু কোটির মান কিন্তু নেগেটিভ হতে হবে। কোটির মান যদি নেগেটিভ হতে হয়, এফ এর মানটা হইতে হবে পজিটিভ। এফ এর মান যদি পজিটিভ হয় তবেই গা কিন্তু মাইনাস এফ এর মান কিন্তু নেগেটিভ হবে। কথা ক্লিয়ার? আমি কিন্তু সময় নিয়ে বুঝাচ্ছি, অল্প অল্প আস্তে ধীরে কিন্তু বুঝাচ্ছি। এফ এর মান যদি পজিটিভ হয় তবেই কিন্তু মাইনাস এফ এর মান কিন্তু নেগেটিভ। হ্যাঁ, এই পয়েন্টের যদি আমি, এই কেন্দ্র যদি আমি বলি যে এই কেন্দ্রের স্থানাঙ্ক কত, মনে করো ধরে নিলাম হচ্ছে C1, লিখলাম C1। তো এই কেন্দ্রের কোটির মান অবশ্যই নেগেটিভ হতে হবে। কেন্দ্রের কোটির মান নেগেটিভ মানে কি? মাইনাস এফ এর মান নেগেটিভ। মাইনাস এফ এর মান নেগেটিভ মানে কি? এফ এর মান পজিটিভ। যদি আমাকে এই চিত্র দেয় তাহলে কিন্তু আমি এখানে এফ এর মান এটা লিখার পরে পরের লাইনে লিখবো, যেহেতু বৃত্তটির কেন্দ্র চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, অতএব এফ ইজিক্যাল টু পজিটিভ হবে। এফ ইজিক্যাল টু তখন লিখবো +√21। আশা রাখি বুঝতে পেরেছো। এইবার প্রশ্ন হচ্ছে, স্যার যদি এই কথাই না, চিত্র আকারে না থেকে যদি কথাই থাকে তাহলে তো এই দুইটাই উত্তর হবে। হ্যাঁ, দুইটাই উত্তর হবে। তাহলে সেই চিত্রটা একটু আগে দেখান তো। হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি। এই যে দেখো, এই যে এইটা দেখাচ্ছি, এই যে খেয়াল করো, এই যে দিকে যাবে জাস্ট আগের মতোই, এই যে এরকম করে যাবে,
আমি যদি একটু দেখাই, এখানে কেন্দ্র, আমার বৃত্তটা দাগাতে হয়তোবা ভালো হবে না, বুঝতেই পারছো, হাত দিয়ে দাগাবো, বুঝতেই পারছো। এই যে ডিমের মতো হয়েছে, যাই হোক, এই যে এরকম 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 এরকম, খেয়াল করো, দেখো তো কোনো চেঞ্জ আছে এই কথার সাথে? এই কথা দিয়ে কিন্তু দুটা জিনিস আমি বলতে পারি, ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং 3070 বিন্দু করে। এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, এই যে 3070 বিন্দু দিয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, দেখো খেয়াল করো কথা, এখন যদি এই রকম দুইটা চিত্র দেওয়া থাকে, এই রকম যখন এখন যেটা দাগাইছি, তখন কিন্তু আমার দুটাই উত্তর। এটা দাগালে, এইটা দাগালে, এই যে এফ এর মান কিন্তু তখন পজিটিভ হবে। এখন প্রশ্ন, স্যার এইটা যদি দাগানো থাকতো, নিচেরটা দাগানো, তো এই প্রথম চতুর্ভাগে আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? অবশ্যই পজিটিভ হবে দুইটাই। ভুজের মানও পজিটিভ, কোণের মানও পজিটিভ। দেখো তো আমি লিখি, মাইনাস জি এর মানও পজিটিভ হবে, মাইনাস এফ এর মানও পজিটিভ। এখানে ভুজ কিন্তু জি না, এখানে ভুজ কিন্তু মাইনাস জি, এখানে কোটি কি মাইনাস এফ। তাহলে মাইনাস জি এর মান যদি পজিটিভ হতে হয়, জি এর মান কি নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ তো পাইছি, এই যে নেগেটিভ পাইছি, কোনো ঝামেলা নাই। এইবার দেখো তো, এবার কোটির মান কিন্তু মাইনাস এফ, কোটির মান মাইনাস এফ কিন্তু পজিটিভ হতে হবে। মাইনাস এফ যদি পজিটিভ হতে হয়, তাহলে এফ কি হতে হবে? এফ কিন্তু নেগেটিভ হতে হবে। ওকে, আশা রাখি বুঝতে পেরেছো। টোটাল কিন্তু সুন্দর করে আস্তে ধীরে বুঝালাম। এই চিত্র থাকলে আমি কোনটা উত্তর দিব? এই চিত্র থাকলে আমাদের উত্তর হবে এফ এর মানটা নেগেটিভ, এই চিত্র থাকলে এফ এর মানটা কি হবে? পজিটিভ, যেহেতু এখানে আমার নেগেটিভ আসতে হবে টোটাল মিলে। আর দুইটা চিত্র যদি দেওয়া থাকে উদ্দীপকের মধ্যে, তাহলে দুইটাই উত্তর হবে এফ এর মান প্লাস মাইনাস 21 হবে। কিন্তু খেয়াল করো, দুইটা চিত্রের ক্ষেত্রেই এক্স এর মান, এই যে ভুজের মান কিন্তু, ভুজের মান কিন্তু পজিটিভ, এই যে ভুজের মান কিন্তু পজিটিভ। ভুজের মান পজিটিভ মানে কি? মাইনাস জি এর মান পজিটিভ, মাইনাস জি এর মান পজিটিভ মানে কি? জি এর মানটা নেগেটিভ, এবং জি এর মানটা নেগেটিভই আমরা পেয়েছি। কথা ক্লিয়ার? 7 নাম্বার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা চিত্র আকার থাকতে পারে, এই চিত্র আকার থাকতে পারে, এই চিত্র আকার থাকতে পারে, ডাবল চিত্র আকার থাকতে পারে। মানে এই অঙ্কের মধ্যে কিন্তু আমরা 3টা অঙ্ক শিখে ফেলেছি, 3টা অঙ্ক কিন্তু শিখে ফেলেছি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। এইবার খেয়াল করো, আমি এখন এই বৃত্তটা সমীকরণ নির্ণয় করবে, তোমরা নিজেরাই পারবা। সেম অঙ্ক আগে যেভাবে করেছি, সেম এখনো সেইভাবে করব, একই অঙ্ক। এটাও ইম্পর্টেন্ট। দেখো, একটি বৃত্ত 1 2 এবং 3 2 বিন্দুগামী, এখানেও দুইটা বিন্দু দেওয়া আছে এবং একটা শর্ত দেওয়া আছে, এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে। ঠিক আছে, তো আগের মতোই আমরা লিখবো, এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করে, সেহেতু আমরা এখানে এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি আর লিখবো না, জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি লিখবো। আর আগে যা করেছি সেম সেম ভাবে করব। ওকে, এখানে বৃত্তের সমীকরণটা একটাই পাবো, কারণ এখানে কিন্তু 0 0, এখানে এখানে দুইটা কেন পেয়েছি? এখানে দুইটা বিশেষ কারণ হচ্ছে, এই যে 30 আর 70, এই এক্স অক্ষকে কেটেছে, তাই দুটা পেয়েছি। এখানে মনে হয় না দুটা পাবো, একটা পাবো মনে হয়, একটাই পাবো, যেটা পাই পাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমি যদি একটু দেখাই তোমাদের বৃত্তটা দাগায়া, আমি যদি একটু দাগায় দেখাই, আমি একটু দাগায় দেখাচ্ছি। দুইটা সমীকরণ পাই, দুইটা দাগাবো। প্রথমে আমরা একটা রাফলি চিত্র দাগাই, এক্স অক্ষকে স্পর্শ করে, তো আমরা এক্স অক্ষকে স্পর্শ করাই, এই যে এক্স অক্ষকে স্পর্শ করালাম, এই যে এক্স অক্ষকে স্পর্শ করালাম এক্স অক্ষকে, ওয়াই অক্ষ, এবং কত কত বিন্দুতে যায়? 1 2 আর 3 2। এই যেখানে লিখলাম 1 2, এটা মনে করো 1 2 বিন্দুগামী, আর এটা মনে করো 3 2 বিন্দুগামী, 3, 2 বিন্দুগামী। হ্যাঁ, এই দেখো চিত্রের আকারে যদি অঙ্কটা আসতো, এরকম আসতো চিত্রের আকারে। দেখো তো চিত্রের আকারে যদি এখন এই অঙ্কটা খেয়াল করে দেখো, এই অঙ্কটা কিন্তু এই নিচের দিকে নামবে না। কমন সেন্স কি বলে নিচের দিকে নামবে? নিচের দিকে জীবনেও নামবে না, কারণ নিচের দিকে নামা মানে ওই বৃত্তটা কিন্তু 1 2 3 2, এই বিন্দুগামী কিন্তু আর হচ্ছে না। খেয়াল কর, বৃত্তটা নিচের দিকে যদি নামে, তাহলে এই বিন্দুগামী কিন্তু হচ্ছে না। যাই হোক, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো কারণ নেই। নামবে কি নামবে না আমরা অঙ্ক করার পরেও চিত্র দাগাতে পারবো, যদি আগেরটা যেরকম দাগালাম। এই যে দেখো 1 2 এবং 3 2 বিন্দুগামী, এই দুটা বিন্দু বসাবো, এবং যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করেছে, সেহেতু জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি লিখবো। যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করেছে, সেহেতু আমরা জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি লিখবো। ঠিক আছে, তারপর আমরা হিসাব নিকাশ আগের মতো করে করব। এটা আমি স্কিপ করলাম, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, সেম অঙ্ক 7 আর 2। আমি এটা আর করালাম না। ঠিক আছে, আমি হিসাব নিকাশ যদিও যদি ক্লাস নোট দেওয়ার সময় করে দিতে পারি। এবার খেয়াল করো 7 এর 3 নাম্বারটা, আমি তোমাদের প্রায় ম্যাক্সিমাম অঙ্ক করাচ্ছি। একটি বৃত্ত ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং -1, 0 বিন্দুগামী, বৃত্তটির সমীকরণ বের করো। ঠিক আছে,
-1,0 বিন্দুগামী এবং 0,3 বিন্দুতে স্পর্শ করে। এক্স এর মান 0, ওয়াই এর মান, আমরা যদি একটু রাফলি ভিতরে দাগাই, রাফ করে দাগাচ্ছি, একেবারে যে সঠিক হবে তার কোনো খেয়াল নাই, ঠিক নেই, আমরা মোটামুটি রাফ করে দাগাচ্ছি ভিতরটা। এই যে ও এককে স্পর্শ করা হতো, এই যে ও এককে স্পর্শ করলাম, এই যে ও এককে স্পর্শ করাইছি, এই যে একটু বাঁকা করে দাগালাম। বাঁকা করে দাগানোর অর্থ হচ্ছে যেহেতু ভিতরটা -1,0 বিন্দুগামী, এটা মনে হয় এক্স এক্স এইটা এখানে -1,0 বিন্দু, ভিতরে দাগানো ভালো হয় নাই সত্যি কথা, কারণ আমার এই -1,0 বিন্দুটা কিন্তু একেবারে একটা এফ আসবে। যাই হোক, আমি এখানে দিলাম -1,0 বিন্দুগামী, ওকে। আর ভিতরে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে কত বিন্দুতে? 0,√3 বিন্দুতে স্পর্শ করেছে, ওকে। এই যে, আর হ্যাঁ, বিজোড় সমীকরণ বের করো, আমরা আশা রাখি পারবো, আশা রাখি পারবো, ঠিক আছে। তো দেখো এখানে কন্ডিশন কয়টা দেওয়া আছে? 3টা দেওয়া আছে। কিরকম? ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, 0,√3 বিন্দুগামী, আবার -1,0 বিন্দুগামী। তো আমাদের সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই চিত্রটা কিন্তু সঠিক একেবারে হয় নাই, রাফ একটা চিত্র হয়েছে, রাফলি একটা দাগ আনিছি আমরা। ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, -1,0 কিন্তু এই বিন্দু, আচ্ছা ওয়াই এর মানটা হচ্ছে 0, -1,0 বিন্দুগামী, মানে এক্স এর মান -1 আর ওয়াই এর মান 0 হবে, ওয়াই এর মান 0 হবে, তার মানে ওয়াই এর মান 0 কোথায় থাকবে? এটা এটা এই এইরকম জায়গায় থাকবে, এই যে এই অক্ষের উপর থাকবে, এটা এটা এইরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো আর কি, মোটামুটি। না, বিন্দুটা কোনো বিষয় না, আমার 0,√3 এই পয়েন্টে স্থাপন মানে সেট করেছে ওয়াই অক্ষকে। এই ভিতরে আর একটু নিচে নেমে আসবে, বুঝতে পেরেছো? এই নিচে নামবে না, এই নিচে নামবে না, এই নিচে নামলে তো 0,√3 পাবো না আমি। 0,√3 তো উপরেই বিন্দু, এই ভিতরে একটু এই যে দাঁড়াইছে না, একটু নিচে নেমে আসবে। হ্যাঁ, একটু নিচে নেমে আসবে, মানে একটু নিচে নেমে আসবে। এই যে এক্স এর মান মাইনাস না, এক্স এর মান তো এটা সবসময় মাইনাসই, একটু নিচে নেমে আসবে। তুমি যদি, তোমাকে যদি দেখায় আরো একটু, এই যে আমি রাফ একটা চিত্র দেখাচ্ছি আর একটা, ঠিক আছে। এই অক্ষটা এই যে, এই যে এইটা -1,0 বিন্দুতে যাই, দেখো আমি দেখাচ্ছি, এই যে এটা, এই যে এই যে -1,0 বিন্দু, এই বুঝতে পারছো? এবার বুঝতে পারছো? আর এটা হচ্ছে 0,√3, এই ভিতরে দাগানো ঠিক ছিল, এটা হচ্ছে এই এক্স অক্ষরে দাগাতে একটু ভুল হয়ে গেছে। এই যে 1,0 নিচে নেমে আসছে, এই যে নিচে নামে আসছে, সমস্যা নাই, কিন্তু এই যে -1,0 এবার হয়েছে, বুঝতে পারছো? এটা অ্যাকুরেট চিত্র হয়েছে। এই চিত্রটা একটু এই ওয়াই এক্স অক্ষ দাগাতে আমার একটু টান করতে ভুল হয়ে গেছে, ঠিক আছে। তো এক্স অক্ষটা যদি আমি এখানে দাগাতাম, এই যে এখানে দাগাতাম, তাহলে কিন্তু হয়ে যেত, এই যে এই যে এটা, এটা -1,0, ঠিক আছে। এই যে এক্স অক্ষ, এটা কেটে দিলাম, নাও, বড়টা কেটে দিন, ওকে। এই যে মূলবিন্দু, একেবারে অ্যাকুরেট চিত্র আমি দাগাতেই হবে বিষয়টা এরকম না, আমরা এইটাকে রাফলি প্রেজেন্ট করছি, ঠিক আছে, মোটামুটি একটা প্রেজেন্ট করছি যে এটা 1,0 বিন্দুতে যাচ্ছে, -1,0 বিন্দুতে যাচ্ছে, 0,√3 এই বিন্দুতে স্পর্শ করেছে ওয়াই অক্ষকে, ঠিক আছে, ওকে। আমরা প্রত্যেকটা চিত্রই সঠিকভাবে দাগানোর চেষ্টা করব, ঠিক আছে, দেখলেই বুঝতে পারবো যে আমি অঙ্কটা হয়ে গেছে। তো আমরা যেহেতু এটা ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, লিখবো আমরা 1 নং বৃত্তটি, 1 নং বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। তো আমার মনে হয় না যেটা আবার নতুন করে তোমাদের করে দিতে হবে। অতএব এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি, ঠিক আছে। এখানে সি এর জায়গায় এফ স্কয়ার বসাবো, এই যে -1,0 বিন্দু বসাবো, 0,√3 বিন্দু বসাবো, তাহলে আমরা সব পেয়ে যাব। অলরেডি আমরা প্রথম অঙ্কের মতোই, প্রথম অঙ্কের মতোই, ঠিক আছে, প্রথম অঙ্কের মতোই, ওকে। তাহলে 7-3 হয়ে গেল, কিন্তু আমি জাস্ট এটা বুঝাইয়া দিলাম, কিন্তু 7-3 কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি যখন ক্লাস রিভিউ দিব তখন এগুলো ক্যালকুলেশন করে দিবনি। বিষয়টা বুঝাইতে পারছি? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমার একটা শর্ত দেওয়া আছে। হ্যাঁ, বলো। না, এক্স অক্ষকে স্পর্শ করে না তো বাবা, দেখো তো, এক্স অক্ষকে সেট করেছে কি, দেখো খেয়াল করে, এক্স অক্ষকে স্পর্শ করে না, সেট করেছে, খেয়াল করে দেখো। এক্স অক্ষ -1,0 বিন্দুগামী, এটা কিন্তু বলে দেয় না যে স্পর্শ করেছে। স্পর্শ করা আর সেট করা বিষয়টা কিন্তু এক না। দেখো তো এক্স অক্ষ কি সেট করেছে, স্পর্শ করেছে? নো, এক্স অক্ষকে সেট করেছে, 1,0 বিন্দু দিয়ে যাচ্ছে। ওয়াই অক্ষকে দেখো স্পর্শ করেছে, স্পর্শ করার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে স্পর্শ করবে। এই যে -1,0 বিন্দুগামী বলেছে, তাই আমি কিন্তু এখানে বিন্দুগামী দাগিয়েছি দাগানোর সময়। আর 0,3√3 বিন্দু স্পর্শ করেছে, স্পর্শ হিসেবে দাগিয়েছি, ঠিক আছে। এখানে জিস করে যেগুলো সি লেখা যাবে না, কারণ এটা এক্স অক্ষকে স্পর্শ করে নাই। তাহলে 7-3 হয়ে গেল। 7-4 দেখো,
সাড়ে চারও করাবো না, একই জিনিসই, খালি চিত্রটা দাগায় দিব, তোমরা বাসায় করে ফেলবা। দেখবা একটা অঙ্ক তোমাকে আমি করে দিয়েছি, অন্য অঙ্ক একই ধাঁচের, কাছাকাছি ধাঁচের, তুমি পারতেছো, তোমার মনের মধ্যে কিন্তু একটা উৎফুল্লতা কাজ করবে যে স্যার একটা করে দিয়েছে, আমি অনুরূপ টাইপের বা কাছাকাছি টাইপের আরো 5টা পেরেছি। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের মধ্যে এগুলা কাজ করতো। যে একটা উদাহরণ দেখে একটা অঙ্ক করলাম, ওই উদাহরণের ধাঁচের আরো 5টা 7টা অঙ্ক অনুশীলনী থেকে কিন্তু প্র্যাকটিস করেছি, তখন মনটা কিন্তু একটু আনন্দ আনন্দ ভাব লাগতো যে না আমি পাচ্ছি। ওকে, একটি বৃত্ত এক্স অক্ষকে 2 বিন্দু সেট করে, দেখো আগেরটা ছিল ওয়াই অক্ষকে এত 0 বিন্দু সেট করে, সেম অঙ্ক। এটা আমি দাগায় দেখাচ্ছি, দাগানোটা শিখবা বাসায় নিজে নিজে বসে বসে সুন্দর করে, তোমাদের কাছে তো কাটা কম্পাস আছে, সুন্দর করে বৃত্ত দাগাবা, আবার রাফলি দাগাতে পারো, কোনো সমস্যা নেই। একটা বৃত্ত এক্স অক্ষকে 2 বিন্দুতে স্পর্শ করে এবং -1,9 বিন্দুগামী, -1, কটা শর্ত আছে? 3টা শর্ত আছে। কিভাবে? এই যে 20 বিন্দুগামী, যে বিন্দুতে বৃত্তটা স্পর্শ করবে সেই বিন্দুগামী, নাম্বার 1। নাম্বার 2, -1,9, বিন্দুগামী, -1,9 বিন্দুগামী, এবং 3 নম্বর শর্ত হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করেছে। 3টা শর্ত লাগবে আমার, 3টা টোটাল লাগবে আমার, 3টা টোটাল জিনিস লাগবে আমাদের, তাই না? তুমি যে সমীকরণই ব্যবহার করো না কেন বৃত্তের, এইচ কে সম্বলিত সমীকরণ ব্যবহার করলেও আমার 3টা জিনিস লাগবে। জিএফসি ওটা বের করলে আমাদের কিন্তু 3টা জিনিস লাগবে, 3টা জিনিস লাগবে। তাই আমাদের 3টা, 2টা পয়েন্ট, 2টা বিন্দু, একটা শর্ত, একটা বিন্দু 2টা শর্ত, অথবা 3টা বিন্দু, অথবা 3টা শর্ত, জিনিস লাগবে আমার 3টা। ওকে, আমি এটা দাগাচ্ছি, আগে আমি বৃত্ত দাগাইনি, তারপর আমরা অক্ষ দাগাবো। খেয়াল করো, 20 বিন্দুতে স্পর্শ করে, দাগাও। এই যে এটা 20 বিন্দু, 2,0 বিন্দুতে স্পর্শ করেছে, কাকে? এক্স অক্ষকে স্পর্শ করেছে, এক্স অক্ষ, এবং -1,9 বিন্দুগামী, -1,9 বিন্দুগামী। এখন কোন দিকে দিবা? -1,9 বিন্দুগামী, -1,9 বিন্দুগামী দিলেই হয়েছে, কোনো সমস্যা নেই। এই যে এখানে দিলাম, এই যে এখানে ওয়াই অক্ষ দিলাম, এই যে এখানে মনে করো এটা -1, এই যে এরকম একটা পয়েন্ট, -1,9 বিন্দুগামী, ঠিক আছে? ওকে, হয়ে গেল। তাহলে আমরা কি করব? আমরা এখানে জি স্কয়ার সি বসাবো, আর এই বিন্দু আর এই বিন্দু দিয়ে পাস করাবো। এই দুটা বিন্দুতে যদি আমি সমীকৃত সমীকরণ সিদ্ধ করাই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। আগে যে 4টা অঙ্ক কিন্তু সেম সেম, আমি তুলেছি এই কারণেই যে তোমাদের দেখাবো, তাই চিত্র দাগে দেখাবো, হিসাব নিকাশটা তুমি করবা, ঠিক আছে? ওকে, তাহলে এটাও হয়ে গেল কিন্তু। এবার আসো হচ্ছে 7-এর 5 নাম্বার, এটা মোস্ট ইম্পর্টেন্ট, চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট খুবই অঙ্ক এটা, চ্যাপ্টারের মধ্যে যে কটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে তার মধ্যে এটা একটা, এটা আমি পুরোটাই করে দিচ্ছি, ঠিক আছে? এটা করতে করতে হয়তো সময়টা ফুরিয়ে যাবে। 6টা অঙ্ক তোমাকে করালাম 1 মিনিট। কি পরে পরে টাকা পাঠা দিবেন। খেয়াল করো যে একটা বৃত্ত এক্স অক্ষকে 40 বিন্দু সেট করে, 40 বিন্দু সেট করে, হ্যাঁ ভালো কথা, এক্স অক্ষকে 40 এবং ওয়াই অক্ষতে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে, জ্যা কিন্তু বৃত্তের সমীকরণ নির্ণয় করে। প্রশ্ন, স্যার কয়টা শর্ত দেওয়া আছে? কটা শর্ত দেওয়া আছে? আমার বলেছে 3টা লাগবে, দেখি যে 3টা আছে কিনা। আগে বৃত্ত দাগায় দেখাচ্ছি, তুমিই পারবা। দেখো আমি করে দিচ্ছি পুরাটাই, বড় করে একটা বৃত্ত দাগায় ফেললাম, বড় করে একটা বৃত্ত দাগায় ফেললাম। ওকে, তো ওয়াই অক্ষকে কিন্তু 6 একক দীর্ঘ একটা জ্যা খনন করে, খনন করো, এই যে খনন করলাম, এই যে খনন করেছি, এই যে দেখো সুন্দর একটা বৃত্ত দাগাইছি। এটা বিন্দুর নাম হচ্ছে 4,0 বিন্দুতে এক্স অক্ষে সেট করেছে। এই যে একটা জ্যা খণ্ডন করেছে, মনে করো জ্যায়ের নাম দিলাম হচ্ছে এ বি, এই জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 6। তোমাদের পরীক্ষায় একদম জাস্ট এভাবে প্রশ্ন আসে, এই যে চিত্র দেখাচ্ছি না, এই চিত্র আকারে প্রশ্ন আসে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো যা লিখেছি এবং যা দাগিয়েছি তার মধ্যে কোনো পার্থক্য কিন্তু নেই, যা লিখেছি যা দাগিয়েছি তার মধ্যে কোনো পার্থক্য কিন্তু নেই, ঠিক আছে? খেয়াল করে দেখো, এই যে 40 বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করেছে, ভালো কথা, এবং ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘ একটা জ্যা খণ্ডন করে। 3টা শর্তই দেওয়া আছে, 3টা শর্তই দেওয়া আছে। কারণ কিভাবে স্যার, কিভাবে 3টা শর্ত? 40 বিন্দুগামী একটা শর্ত, আবার ওয়াই এক্স অক্ষকে স্পর্শ করেছে একটা শর্ত, এবং ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘ একটা জ্যা খণ্ডন করেছে। 3টা জিনিসই কিন্তু দেওয়া আছে। আমরা কিন্তু এখন আর আমাদের কিন্তু বৃত্তের সমীকরণ বের করতে আর কোনো বাধা থাকার কথা না। লিখে ফেলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস
2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এক নম্বর বহির্বৃত্তের সমীকরণ লিখলাম। যেহেতু x অক্ষকে স্পর্শ করে, অতএব লিখবো এক নং বৃত্তটি, যেহেতু এক নং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে, অতএব অতএব জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি। একটা পেলাম, একটা লিখলাম, যা শর্তগুলো লিখে নিচ্ছি। তারপর দেখো y অক্ষ হতে বৃত্তটি 6 একক দীর্ঘ একটা জ্যা খণ্ডন করে। y অক্ষ হতে খণ্ডিত অংশের পরিমাণ, খণ্ডিত অংশের পরিমাণ আমাদের জানা আছে কিন্তু, যে y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ 2√f² - c ইজ ইকুয়াল টু কত? তাহলে 6। এই এখান থেকে যদি আমি বলি যে f² - c ইজ ইকুয়াল টু কত পাবো? 9, বা f² ইজ ইকুয়াল টু কত পাবো? c প্লাস 9। দেখো এই 3 পাবো, রুট করলে বর্গ করলে 9 পেলাম। তো এটা পেলাম। আর কি পেলাম? আর 40 বিন্দুগামী। এতগুলা শর্ত এখানে বসাইলে আমরা জি, এফ এবং সি এর মানটা পেয়ে যাব। আচ্ছা 40 বিন্দুগামী আগে বসিয়ে দিই। এক নং বৃত্তটি 4,0 বিন্দুগামী। আজকের 7 নম্বর যে প্রবলেম গুলা সলভ করালাম খুবই খুবই ইম্পর্টেন্ট। চিত্র আকারে দেওয়া থাকলে তোমার প্রেজেন্টেশন বা উত্তর কি হবে, চিত্র আকারে দেওয়া না থাকলে কিভাবে করবে সেটা কিন্তু দেখাইছি প্রথমেই। কিন্তু এই যে এইটা দেওয়া থাকলে কিরকম হবে, এইটা দেওয়া থাকলে কিরকম হবে, দুইটা চিত্রই দেওয়া থাকলে কিরকম হবে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেখে কিন্তু এটাকে আমাকে সিলেক্ট করতে হবে যে কোনটা স্থানাঙ্ক কিরকম হবে, জি এর মান বা এফ এর মানটা কিরকম হবে। x² মানে কি 16 প্লাস 0 প্লাস 8 জি প্লাস 0 প্লাস হচ্ছে দেখো তো প্লাস হচ্ছে সি এর মান জি স্কয়ার, একবারে বসায় দিই, জি স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা জি স্কয়ার প্লাস 8g প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এই 40 বিন্দু বসাইছি কিন্তু বৃত্তের সমীকরণে, আর এই সি এর মান জি স্কয়ারটা বসাই। প্রশ্ন আছে সি এর মান জি স্কয়ার বসালেন কেন? কারণ আমি যখন দেখতেছি যে সি এর মান জি স্কয়ার বসাইলে আমরা শুধুমাত্র জি সম্বলিত একটা সমীকরণ পাচ্ছি। আমার টার্গেটও তো তাই, আমার টার্গেট হচ্ছে জি এর মানটা বের করা। তাহলে আমি সি এখানে রেখে দেবো কেন? যেহেতু আমাদের হাতে সি ইজ ইকুয়াল টু জি স্কয়ার আছে, তো এখানে আমি সি ইজ ইকুয়াল টু জি স্কয়ারটা বসিয়ে দিয়ে দেখলাম যে আমরা একটা চলক যার নাম হচ্ছে জি, সেই সম্বলিত একটা সমীকরণ পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি জি স্কয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু 4 প্লাস হচ্ছে 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা জি প্লাস 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা জি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা জি ইজ ইকুয়াল টু হচ্ছে -4। এটা পেলাম। তো আমরা সি এর মান কত পেয়েছি? এখানে যদি নাম্বারিং করো তো একটু, নাম্বারিং করো 2, নাম্বারিং করো 3। 2 নম্বর হতে আমি সি এর মানটা পেয়ে যাচ্ছি জি স্কয়ার দিয়ে। তাহলে 2 নম্বর হতে আমি এই সংক্ষেপে লিখলাম যে সি ইজ ইকুয়াল টু জি স্কয়ার ইজ ইকুয়াল টু -4 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 16। ওকে, এবার দেখো 3 নম্বর থেকে কি পাচ্ছি, একেবারে সহজ কিন্তু, খেয়াল করে দেখো। 3 নম্বর থেকে পাচ্ছি এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি প্লাস 9, এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি প্লাস 9। তাহলে এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি এর মানটা বসাই, 16 প্লাস 9 ইজ ইকুয়াল টু 25। অতএব এফ ইজ ইকুয়াল টু কত? +-5। এফ এর মান কিন্তু +-5। প্রশ্ন স্যার যে এই বৃত্তটা আসলে দুইটা সমীকরণ কিভাবে পেলাম? তো দেখো তো এই যে দুইটা সমীকরণ কিভাবে পেলাম, একটা উপরে একটা নিচে। দেখো এখন প্রশ্ন হচ্ছে আগের মতোই, কিন্তু 7 নাম্বার কিন্তু একটু জটিল, বুঝতে হবে ভালো করে। আমাকে যদি এই চিত্র দিয়ে অঙ্ক দেয়, বলো তো এফ এর মান আমি নেগেটিভটা ধরবো না পজিটিভ ধরবো? একজন বলো দেখি। এফ এর মান আমি এই চিত্র তোমাদের দেখাচ্ছি, তোমাদের সাথে ওপেন করলাম, এখানে ওপেন করলাম, এই চিত্র দিয়ে অঙ্কটা পড়েছে। তাহলে এফ এর মান কি পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো? বলো। হ্যাঁ, এফ এর মান নেগেটিভ ধরবো। এফ এর মান নেগেটিভ ধরলে আমি কিন্তু এই কেন্দ্রের স্থানাঙ্কটা পজিটিভ পাবো, কারণ এই বৃত্তটাতে দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি যে কেন্দ্রের স্থানাঙ্ক পজিটিভ, তাই আমি কিন্তু এফ এর মানটা নেগেটিভ ধরবো। কিন্তু কথায় আসলে কি করব? কথায় আসলে দুইটাই ধরবো, ঠিক আছে? এইবার চিত্রটা যদি দুইটা আমি দেখাই, তো এখানে দেখো তো আমি চিত্রটা এখানে খালি পাল্টাই দিলাম। এই যে দেখো, এই যে এই এই যে দেখো, এই যে বড় করে দেখালাম, এই যে দেখো তোমাদের সকলের কাছে ওপেন করলাম, এই যে এই যে দেখো সেম জিনিস কিন্তু। দেখো তো এই কথা দিয়ে আমি এটাও বলতে পারি, এটাও কিন্তু প্রেজেন্ট করতে পারি। কিভাবে? দেখো তো এইটাও তো 40 বিন্দুতে স্পর্শ করছে x অক্ষে, হ্যাঁ করছে। আবার দেখো তো এই বৃত্তটাও তো x অক্ষে y অক্ষ হতে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করেছে। আমাকে তো আর বলে দেয় নাই যে প্রথম চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে, আমাকে বলে দিয়েছে যে 6 একক দীর্ঘ একটা জ্যা খণ্ডন করেছে। সেটা উপরের দিকেও হতে পারে,
নিচের দিকেও হতে পারে। ঠিক আছে, তাহলে এখন দেখো প্রশ্ন আমি তিনটা কিন্তু দেখাচ্ছি, তিনটা প্রশ্ন এখানে। এই কথায় থাকলে তো আমাদের অঙ্ক হয়ে গেছে, সবগুলাই লিখবো আমরা। কথায় থাকলে, কথায় সাধারণত থাকে না, একটু চালাকি করে দেওয়া থাকে। একটা উপরের বৃত্তের সমীকরণ যদি চাই, তাহলে জি এর মানটা কি হবে? জি এর মানটা কিন্তু পজিটিভ হবে, এফ এর মানটা কিন্তু নেগেটিভ হবে। জি এর মানটা নেগেটিভ হবে, এফ এর মানটা কিন্তু নেগেটিভ হবে, কারণ এই পয়েন্টটা কিন্তু জি এর মানটা কিন্তু অলরেডি, তাই না? এবার খেয়াল করো, জি এর মানটা কিন্তু নেগেটিভ হবে, এফ এর মান নেগেটিভ, জি এর মানটা নেগেটিভ পাইছি আমি, এই জি এর মানটা নেগেটিভ পাইছি, জি নিয়ে তো আমার মাথা ব্যথা নেই। হ্যাঁ নেই, এফ নিয়ে মাথা ব্যথা, কারণ এফ এর মান দুইটা পেয়েছি। এইটার ক্ষেত্রে এফ এর মান নেগেটিভ হবে, তাহলে টোটাল মাইনাস এফ ইজ ইকুয়াল টু পজিটিভ। এইটার ক্ষেত্রে এফ এর মানটা কিন্তু আর নেগেটিভ হবে না, এই ক্ষেত্রে এফ এর মানটা কিন্তু পজিটিভ হবে। দেখো তুমি লিখে দেখো, এই যে মাইনাস জি কমা মাইনাস এফ, এই কেন্দ্রের স্থানাঙ্ক যদি নেগেটিভ হতে হয়, দেখো তো নিচের দিকে নামছে, কোটি যদি নেগেটিভ হতে হয় তাহলে এফ এর মানটা কিন্তু পজিটিভ হতে হবে। ঠিক আছে, একেবারে খুবই স্পষ্ট করে কিন্তু বুঝালাম, খুবই ইম্পর্টেন্ট কিন্তু 7 নম্বর প্রবলেম। দুইটা চিত্রই আলা যদি অঙ্ক থাকে তাহলে উত্তর আমার দুইটাই হবে। একটা চিত্রযুক্ত যদি অঙ্ক থাকে তাহলে এফ এর মানটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, তুমি কিন্তু স্পষ্ট করে চিত্র দেখে বলতে পারবা যে আমার কি নিলে এই এখানে তোমার পজিটিভ দরকার, এফ এর মান মানে কেন্দ্রের স্থানাঙ্কের মান পজিটিভ দরকার, তাহলে এফ এর মানটা নেগেটিভ হবে। এখানে এখানে কেন্দ্রের কোটির মানটা কি হওয়া উচিত? নেগেটিভ হওয়া উচিত। তাহলে কেন্দ্রের কোটির মান যদি নেগেটিভ হতে হয় তার মানে কি মাইনাস এফ ইজ ইকুয়াল টু, মাইনাস এফ ইজ ইকুয়াল টু কি হতে হবে? নেগেটিভ হতে হবে। তাহলে এফ এর মানটা কি হতে হবে? পজিটিভ হতে হবে। আমার মনে হয় না যে না বোঝার কোনো কারণ আছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্ট আজকে ক্লাস করলাম আমরা। তো এখন আমরা জি এফ এবং সি এর মানটা যদি বসায় দিই তাহলে কিন্তু আমরা প্রবলেমটা সলভ হয়ে গেছে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x প্লাস মাইনাস 10y প্লাস সি এর মানটা কত? প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণে আমরা জি এফ এবং সি এর মানটা বসিয়ে দিয়ে আমরা বৃত্তের সমীকরণটা বের করব। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। দেখো, হ্যাঁ, জি এর মান দুইটাই তো মাইনাস 4 আসবে, দুইটাই মাইনাস 4 আসবে, দুইটাই মাইনাস 4 আসবে। তুমি যেটা বল, কোনটা মাইনাস 4? এটা 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 না না না, ক্যালকুলেটরে ভুল দেখছে রেজাল্ট, ক্যালকুলেটরে ভুল দিচ্ছে রেজাল্ট।